হাই, ওয়েলকাম টু বায়ো এডুকেশন ক্যাম্পাস। তো এখানে পরিচয় পর্বের কোনো বিষয় নেই, বিকজ আমরা সবাই জানি যে আগামী 11ই ডিসেম্বর আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রাইমারি টেট কন্ডাক্ট হবে। তো আমি খুব অল্প সময়ের মধ্যে কিভাবে এই এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স এই সাবজেক্টটার সাথে ডিল করা যায় সেই উদ্দেশ্য নিয়ে কিন্তু এই কোর্সটায় আমরা লঞ্চ করেছি। এবার আমি একদম খুব অল্প সময়ের মধ্যেই চাই যে পড়াটা স্টার্ট করতে, কিন্তু তার আগে আমি একটু বলে দিই যে আমাদের অ্যাপ্রোচটা কী হওয়া উচিত। প্রথমত, যে ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি টেটের নির্দেশিত যে সিলেবাস, সেই সিলেবাসের মধ্যে এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স এই যে সাবজেক্টটা, আমরা জানি যে আমাদের ক্লাস 3 থেকে ক্লাস 8 পর্যন্ত এই সাবজেক্টটা আমাদের পাঠ্যক্রমের অন্তর্গত। এবার বিষয় হচ্ছে যে প্রাইমারি টেটে কোন বইগুলো থেকে কোশ্চেন আসবে সেটা একটা ভাইটাল টপিক। তার থেকেও একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমরা এই শর্ট টাইমের মধ্যে কিভাবে কমপ্লিট করব। তো আমি একটু থিওরি বেস পড়াশোনার পক্ষপাতী, তো সেই জন্যই আমরা এর প্রয়োজনীয়তাটা উপলব্ধি করলাম এবং এরকম একটা কোর্স লঞ্চ করলাম যেখানে আমরা খুব অল্প সময়ের মধ্যে প্রত্যেকদিন একটা করে চ্যাপ্টার কমপ্লিট করব। ঠিক আছে, এবার বিষয়টা হচ্ছে যে আমাদেরকে প্রথমে জেনে নিতে হবে যে আমাদের চ্যাপ্টার কি কি আছে। আমরা 5 থেকেও স্টার্ট করতে পারতাম, 6 থেকেও স্টার্ট করতে পারতাম, 7 থেকেও স্টার্ট করতে পারতাম, 8 থেকেও স্টার্ট করতে পারতাম। কিন্তু যদি কেউ বইগুলো খুব ভালোভাবে ঘেঁটে দেখে তাহলে লক্ষ্য করা যাবে যে ক্লাস 8 এ যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে কিন্তু অনেকটাই 5, 6, 7 এর পার্ট কিন্তু কমপ্লিট করা আছে। তো আমরা যদি 8 থেকে স্টার্ট করি তাহলে আমাদের কাছে কিছু বেনিফিট আছে যে আমাদের পরের পার্টগুলোতে গিয়ে আমাদের প্রেশার কমে যাবে। তো সেই জন্যই আমরা ক্লাস 8 থেকে স্টার্ট করব। তো আমাদের ক্লাস 8 এর ফার্স্ট যে চ্যাপ্টারটা, সেই চ্যাপ্টারটা হচ্ছে ভৌত পরিবেশ, মানে ফিজিক্যাল ওয়ার্ল্ড। এবার এই ফিজিক্যাল ওয়ার্ল্ড চ্যাপ্টারটা বিশেষত আমাদের ফিজিক্সের একটা পার্ট। তো সেই পার্টে কয়েকটা সাব টপিক আছে। সেখানে প্রথমেই আমরা পড়ব বল এবং চাপ, মানে প্রেসার অ্যান্ড ফোর্স। তাছাড়া আমরা পড়ব হচ্ছে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, মানে আনটাচেবল ফোর্সেস। তারপরে আমাদেরকে পড়তে হবে তাপ, এবং তারপরে আমরা পড়ব লাইট। এটা হচ্ছে ভৌত পরিবেশ অর্থাৎ ফিজিক্সের চ্যাপ্টারের মধ্যে। দেন আমাদের এই যে পার্টটা, যেটা হচ্ছে মৌল, যৌগ এবং রাসায়নিক বিক্রিয়া, এলিমেন্ট, মলিকিউল অ্যান্ড কেমিক্যাল রিঅ্যাকশন, আমরা এই চ্যাপ্টারটার মধ্যে ঢুকবো। সেখানে আমাদের চারটা আবার সাব টপিক আছে। প্রথমে পদার্থের প্রকৃতি, তারপরে পদার্থের গঠন, তারপরে রাসায়নিক বিক্রিয়া এবং তড়িতের রাসায়নিক প্রভাব। তো আমাদের উদ্দেশ্য হচ্ছে আমরা প্রত্যেক দিন খুব অল্প সময়ের মধ্যে 30 থেকে 40 মিনিটের মধ্যে একটা একটা করে চ্যাপ্টার আমরা কমপ্লিট করব এবং খুব ভালোভাবে যতটুকু প্রয়োজন ডাব্লিউবিপি টেটের জন্য যতটুকু প্রয়োজন সেই সমস্ত কিছু আমরা আলোচনা করব এবং খুব তাড়াতাড়ি এই পুরো কোর্সটা অর্থাৎ এনভায়রনমেন্টাল স্টাডিজ অ্যান্ড সায়েন্স আমাদের পরীক্ষার জন্য আমাদের হাতের মুঠোয় চলে আসবে। তো স্টার্ট করা যাক। আজকে আমাদের ফার্স্ট চ্যাপ্টার হবে তাহলে কি, বল এবং প্রেসার, সরি বল এবং চাপ। ঠিক আছে, তো এবার ব্যাপারটা হচ্ছে বল এবং চাপ হঠাৎ করে কিভাবে গল্পের মধ্যে আসলো। আমরা সবাই জানি যে বল অর্থাৎ ফোর্স এটা কি জিনিস, রাইট? কিন্তু ফিজিক্যাল অ্যানালাইসিসে এই ফোর্সটাকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি সেটা জানার পরে আমরা কিন্তু চাপে যেতে পারবো। আবার হঠাৎ করে কিন্তু এই ফোর্সের কনসেপ্ট আমরা ভালো করে বুঝতে পারবো না। সেই জন্য আমাদেরকে ফিজিক্সের কিছু সামান্য আগের পার্ট থেকে গল্পটাকে শুরু করতে হবে। তো আমি খুব ব্রিফলি এই যে পার্টগুলো, এই পার্টগুলো আমরা সবাই জানি যে সবার কাছেই খুব কঠিন একটা বিষয় নয়। তো আমরা কি করব, খুব কম সময়ের মধ্যে আগের যে পার্টটা সেটাকে আমরা ডিসকাস করে নেব। তো সবার প্রথমেই যে কনসেপ্টটা নিয়ে আমাদেরকে আলোচনা করতে হবে সেটা হচ্ছে ডিসটেন্স অ্যান্ড ডিসপ্লেসমেন্ট। আমি বাংলা টার্মটাও সাথে লিখে দিচ্ছি, অতিক্রান্ত দূরত্ব এবং সরণ। এবার বিষয়টা হচ্ছে যে এই জিনিসগুলো সবার কাছেই খুব জানা, কিন্তু যদি আমি ইন শর্ট বলতে চাই যে ডিসপ্লেসমেন্ট আর ডিসটেন্স কি জিনিস, তাহলে আমি একটা এক্সাম্পল দিয়ে একটু বলে দিই। এ একটা পয়েন্ট, আমি সেখান থেকে বি পয়েন্টে যাব, ঠিক আছে? এবার বিষয় হচ্ছে যে আমি এ থেকে বি পয়েন্টে বিভিন্ন রাস্তা দিয়ে যেতে পারি।
প্রথমত এইভাবে একটা সরলরৈখিক রাস্তায় যেতে পারি, আমি এইভাবেও এই রাস্তা দিয়ে যেতে পারি, আমি এইভাবে এই রাস্তা দিয়ে যেতে পারি, বা আমি এইভাবে ঘুরে এই রাস্তা দিয়েও যেতে পারি। এবার কোথায় প্রবলেমটা? অতিক্রান্ত দূরত্ব আর সরলের পার্থক্যের মধ্যে। সেটা হচ্ছে যে এ আর বি এই দুটো পয়েন্টের মধ্যে নিয়ারেস্ট যে ডিসটেন্সটা, কি বললাম, এ আর বি পয়েন্টের মধ্যে নিয়ারেস্ট যে ডিসটেন্সটা, সেই ডিসটেন্সটাকে আমরা বলি সরণ বা ডিসপ্লেসমেন্ট, রাইট? আর আমরা যে পাথ ফলো করে এ থেকে বি পয়েন্টে পৌঁছাচ্ছি, সেই গোটা পাথের যে দৈর্ঘ্য, গোটা পাথের যে লেন্থ, এই রাস্তা ধরে হোক বা এই রাস্তা ধরে হোক বা এই রাস্তা ধরে হোক, এই গোটা পাথের যে লেন্থ, সেই লেন্থটাকে আমরা বলি অতিক্রান্ত দূরত্ব। অর্থাৎ আমরা কতটা রাস্তা অতিক্রম করলাম সেটাই হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। ঠিক আছে, এর পরের পার্ট আমাদেরকে জানতে হবে যে গতিবেগ বা ভেলোসিটি সাথে হচ্ছে দ্রুতি বা যেটাকে বলে স্পিড, এই বিষয়টা কি। তো কনসেপচুয়াল অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি একটু ফিজিক্যালি যদি সিগনিফিকেন্স দিতে চাই, যে আমরা রাস্তার মধ্যে হয়তো দাঁড়িয়ে আছি, সামনে থেকে একটা সাইকেল আসছে, একটা বাস আসছে। তো আমরা জানি যে আমি যদি রাস্তা বের হতে শুরু করি, তাহলে কোনটা আমার কাছে আগে অ্যাপ্রোচ করবে, সাইকেলটা নাকি বাসটা? এই যে অনুভূতিটা যে বাসটা আমার কাছে আগে পৌঁছবে, এই যে তার গতিবেগ, মানে তার যে আসার যে স্পিড, সেই যে স্পিডটাকে আমরা যে অনুভব করতে পারছি, সেটাই কিন্তু গতিবেগ, সেটাই কিন্তু দ্রুতি। এবার বিষয় হচ্ছে যে ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের সাথে গতিবেগ বা দ্রুতির কি রকম সম্পর্ক। তো আমি একটা বিষয় একটু অতিক্রম করে চলে গেলাম, সেটা হচ্ছে যে আমরা দেখতে পেলাম ডিসটেন্স কোনটা, আমরা যে পাথ দিয়ে যাচ্ছি, অর্থাৎ এটা যে কোনো কিছু হতে পারে, ফিক্সড কোনো অ্যামাউন্ট নয়, কিন্তু ডিসটেন্স, ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে নিয়ারেস্ট যে ডিসটেন্স সেটা। তাহলে আমরা যদি বলি স্কেলার আর ভেক্টর কোয়ান্টিটি কি জিনিস, আমরা সবাই জানি, আশা করি সকলেই জানি। তো আমরা কি বলবো, এই যে অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, আর ডিসপ্লেসমেন্ট বা সরণ সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, রাইট? ঠিক আছে, এবার কথা হচ্ছে যে অতিক্রান্ত দূরত্ব বা ডিসপ্লেসমেন্টের সাথে গতিবেগ বা দ্রুতির কি রকম সম্পর্ক সেটা আমাদেরকে জানতে হবে। ব্যাপারটা হচ্ছে দ্রুতি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা টার্ম, সেটাকে আমরা এস দিয়ে ডিনোট করি। এস ইজ ইকুয়াল টু হচ্ছে ডিসটেন্স, মানে আমি কি নিলাম, স্কেলার টার্মটা নিলাম, যে অতিক্রান্ত দূরত্ব আপন টাইম, রাইট? তাহলে এস এর ইউনিট কি হবে? এস এর ইউনিট হবে, এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড, রাইট? সেরকমই ভেলোসিটি যে টার্মটা আছে, এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, এন্ড ভেলোসিটি মানে হচ্ছে ডিসপ্লেসমেন্ট আপন টাইম। এরও এসআই ইউনিট কি হবে না, মিটার পার সেকেন্ড, রাইট? তাহলে আমি যদি বলি যে ডিসটেন্স কি আর ডিসপ্লেসমেন্ট কি, কি বললাম? ডিসটেন্স হচ্ছে আমরা এ থেকে বি পয়েন্টে যাব, আমরা যে কোনো রাস্তা দিয়ে যেতে পারি, এবং প্রত্যেকটা রাস্তার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তার মানে সেটা একটা স্কেলার কোয়ান্টিটি, বিকজ ফিক্সড কোনো অ্যামাউন্ট নেই, আমি যে কোনো রাস্তা দিয়ে যেতে পারি। কিন্তু ডিসপ্লেসমেন্ট বা সরণ হচ্ছে এ আর বি পয়েন্টের মধ্যে নিয়ারেস্ট যে ডিসটেন্স, সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, রাইট? কিন্তু তার মানে ডিসপ্লেসমেন্ট কি, একটা ফিক্সড কোয়ান্টিটি, দ্যাটস মিন একটা ভেক্টর কোয়ান্টিটি, যে নির্দিষ্ট একটা দিক আছে, রাইট? এবার গতিবেগ আর দ্রুতি কি সেটাও আমরা বুঝে গেলাম। তাহলে এই যে টার্মগুলো, এগুলো ফোর্স বোঝার জন্য অত্যন্ত দরকার, ঠিক আছে? এবার কথা হচ্ছে এই দুটো টার্ম বাদ দিয়ে আমাদের কাছে আরেকটা টার্ম আসবে, সেটা হচ্ছে ত্বরণ বা অ্যাক্সেলারেশন। এবার এই ত্বরণের কনসেপ্টটা কি, এই ফিজিক্যালি এই ত্বরণটা, ফিজিক্যাল সিগনিফিকেন্সের কথা যদি বলি, এই ফিজিক্যালি এই যে ত্বরণটা আসলে কি জিনিস? ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি একটা বস্তু বা একটা বাইক কি হচ্ছিল, একটা স্পিড নিয়ে যাচ্ছিল,
কনস্ট্যান্ট স্পিড মানে একটা পার্টিকুলার ডিস্টেন্স ও একটা পার্টিকুলার টাইমে কি করছিল, অ্যাচিভ করছিল। সেরকমই সেম অ্যামাউন্টে যেতে স্টার্ট করলো। এবার হঠাৎ কি হলো, তার দরকার পড়লো যে তাকে আরো তাড়াতাড়ি পৌঁছাতে হবে। তখন কি করবে, সে অ্যাক্সিলারেটর ঘোরাবে, রাইট? এবার তাহলে কি হবে, ও একটা অ্যামাউন্টে একটা পার্টিকুলার টাইমে, ধরা যাক t1 টাইমে ও যদি s1 ডিসটেন্স ট্রাভেল করে, তাহলে t2 টাইমে ওর যদি s1 ডিসটেন্সে ট্রাভেল করার কথা ছিল, যদিও সেম স্পিডে চলতো, কিন্তু এবার কি হলো, তার একটা টাইম ডিসপ্লেসমেন্ট কভার করার রেটটা কি হলো, বাড়তে স্টার্ট করলো। মানে ভেলোসিটি কি হলো, বাড়তে স্টার্ট করলো, কার রেসপেক্টে, টাইমের রেসপেক্টে। আর এই যে কোয়ান্টিটিটা, এটাকেই আমরা কি বলি, অ্যাক্সেলারেশন। মানে ভেলোসিটি কতটা স্পিডে বাড়ছে সেটাকেই আমরা কি বলবো, অ্যাক্সেলারেশন বলবো। তাহলে অ্যাক্সেলারেশন মানে কি, অ্যাক্সেলারেশন বা ত্বরণ মানে হলো গতিবেগ বৃদ্ধির হার। রাইট, গতিবেগ বৃদ্ধির হার। আমি যদি লিখতে চাই অ্যাক্সেলারেশনের সংকেত কি, a, বা এটাকে আমরা a দিয়ে ডিনোট করি, সংকেত বলতে a দিয়ে ডিনোট করি। অ্যাক্সেলারেশন ইজ ইকুয়াল টু হচ্ছে ভেলোসিটি, মানে গতিবেগ টাইমের রেসপেক্টে কিভাবে চেঞ্জ হচ্ছে সেটাই হচ্ছে অ্যাক্সেলারেশন, রাইট? এবার অ্যাক্সেলারেশনের ইউনিট যদি আমি বলি, SI ইউনিট, তাহলে আমরা কি জানি, আমরা জানি এটা হচ্ছে গতিবেগ বাই টাইম। গতিবেগের ইউনিট আমরা কি জানি, m মিটার পার সেকেন্ড বাই সেকেন্ড, রাইট? তাহলে আমাদের ইউনিট কি আসবে, মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে বলের যে কনসেপ্ট সেটা বোঝার জন্য আমরা এত কিছু ডিসকাস করলাম। কি ডিসকাস করলাম, প্রথমে আমরা সরণ মানে ডিসপ্লেসমেন্ট এবং তার সাথে হচ্ছে অতিক্রান্ত দূরত্ব মানে ডিসটেন্সের কনসেপ্ট আলোচনা করলাম। এবার সেটা কেন আলোচনা করলাম, গতিবেগ মানে ভেলোসিটি বা দ্রুতি, স্পিড, সেটা বোঝার জন্য। এবার সেটা যখন কমপ্লিট হয়ে গেল, তখন আমরা আসলাম ত্বরণের কনসেপ্টে। এবার আমরা বুঝবো যে ফোর্স কি। এবার এটা বোঝা খুব ইম্পর্টেন্ট একটা কারণ, বল বুঝতে গেলে আমাদেরকে অ্যাক্সেলারেশনের কনসেপ্ট বা গতিবেগের কনসেপ্ট আমাদেরকে কিন্তু আলোচনা করতে হবে, রাইট? এবার ফোর্স তাহলে কি, ফোর্স হচ্ছে এমন একটা কোয়ান্টিটি, যেটা একটা পার্টিকেলের বা একটা অবজেক্টের স্টেট চেঞ্জ করে। এবার ফিজিক্সের ল্যাঙ্গুয়েজে এই টার্মটা খুব কঠিন, কি জিনিস ফিজিক্যাল পার্টিকেলের একটা স্টেট চেঞ্জ করে, এটা কি রকম একটা ব্যাপার। আমি যদি ফিজিক্যালি আমার কাছে ফোর্স নিতে অনেক একটা সোজা টার্ম, ফোর্স মানে কি, বল, আমি একটা জিনিসকে ধাক্কা মারবো, বল দেবো, ব্যাস, এটাই কনসেপ্ট, এটাই ফিজিক্স, এটাই বলের কনসেপ্ট। বাট আমরা সায়েন্সের সাবজেক্টে তো এইভাবে লিখতে পারি না, একটা জিনিসকে ধাক্কা মারবো, সেই জন্য আমরা টার্ম ইউজ করি যে একটা স্টেট চেঞ্জ করছি। এবার কি স্টেট চেঞ্জ করছি, কেন চেঞ্জ করছি, বা ফোর্স কি হবে, ফোর্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি, এই টাইমে যে সায়েন্টিস্টের আমাদেরকে নাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ডারি এডুকেশনের বইয়ে আছে, সেই টার্মটা হচ্ছে মোমেন্টাম। মোমেন্টামের বাংলা হচ্ছে ভরবেগ। এবার কথা হচ্ছে যে স্টেটটার কথা আমরা এখানে বলছিলাম, যে স্টেট চেঞ্জটার কথা আমরা বলছিলাম, সেই স্টেট বোঝাতে আমরা ভরবেগকেই বোঝাই। এবার ভর আর বেগ দুটো কি জিনিস, এই ভর বা বেগ, মোমেন্টাম কি জিনিস, সেটা কিন্তু নামের মধ্যেই আছে। কি, একটা ভর আর একটা বেগ। মানে ভর মানে আমরা জানি মাস, আর বেগ মানে আমরা কি জানি, স্পিড বা ভেলোসিটি। তাহলে mv হচ্ছে একটা টার্ম যেটা হচ্ছে মোমেন্টাম, যেটা ডিনোট করে মোমেন্টামকে, যেটাকে আমরা p দিয়ে ডিনোট করি। আর এই মোমেন্টাম কি বোঝায়, মোমেন্টাম একটা পার্টিকেল বা একটা অবজেক্টের কি বোঝায়, স্টেট বোঝায়, ঠিক আছে? তাহলে মোমেন্টাম টার্মটাও ফোর্স বোঝার জন্য কিন্তু অত্যন্ত দরকারি। এবার আমরা আসবো ফোর্সের কনসেপ্টে ডাইরেক্টলি। কিভাবে বলছে, ফোর্সকে বোঝার জন্য প্রথমে আমাদেরকে নিউটনের স্টোরি জানতে হবে, নিউটনের ব্যাপারে জানতে হবে, নিউটনসের লস গুলোর ব্যাপারে জানতে হবে। এই ল গুলোই ফোর্সকে পারফেক্টলি ডিনোট করতে পারে, ঠিক আছে? তো আমরা সবাই জানি যে নিউটনের থার্ড ল আছে। থার্ড ল তো আমাদের সবার কাছে প্রচন্ড একটা মানে কি বলবো, যে সবকিছুতেই মানে জীবন থেকে শুরু হোক বা ফিজিক্স, সব জায়গাতে আমরা থার্ড লকে ইউজ করি, সেটা নিয়ে কোনো ডাউটই নেই। তো সবার আগে আমরা জানি যে তিনটা ল আছে, একটা হচ্ছে ফার্স্ট ল, একটা হচ্ছে সেকেন্ড ল, আর একটা হচ্ছে থার্ড ল, রাইট? তো ফার্স্ট ল,
সেকেন্ড ল আর থার্ড ল এর সেপারেটলি কাজ কি সবার আগে সেটা বুঝতে হবে। ফার্স্ট ল দেয় হচ্ছে ফোর্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স। এবার ফিজিক্যাল সিগনিফিকেন্স মানে ফোর্স কি সেই ধারণাটা দেয় হচ্ছে আমাদেরকে এই ফার্স্ট ল। মানে ফোর্স কি, আমি যে ক্যালকুলেট করছি ফোর্সকে একটা ফর্মুলা দিয়ে, সেটা তো একটা কঠিন ব্যাপার হয়ে গেল না। কিন্তু তার আগে তো আমাকে বুঝতে হবে যে ফোর্স আসলে কি, ফোর্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স কি। মানে ফোর্স বলতে আমি কি বোঝাই, হ্যাঁ একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটাকে আমি ধাক্কা মেরে ফেলে দিলাম, দ্যাট ইজ ফোর্স, ওকে। বাট ফোর্সকে এই যে একটা স্টেট চেঞ্জিং এর টার্মে আনা, সেটাই কাজ করেছিল এই ফার্স্ট ল। এবার বাংলা ভাষায় আমি যদি সিম্পলি বলতে চাই, তাহলে ফার্স্ট লটা অনেকটা এরকম। নিউটন বলছে যে কোনো একটা অবজেক্টের স্টেট চেঞ্জ করতে। স্টেট মানে স্টেট দু রকম হয়। আমি জানি যে স্টেট বলতে আমি মোমেন্টামকে বুঝিয়েছি, হ্যাঁ মোমেন্টাম একটা স্টেট, বাট স্টেট আমাদের কাছে ন্যাচারালি দু রকম। একটা হচ্ছে স্ট্যাটিক বা যেটা হচ্ছে স্থির অবস্থা, আর একটা হচ্ছে কাইনেটিক, মানে যেটা হচ্ছে আমাদের কাছে চলমান অবস্থা, রাইট? কি একটা আমাদের কাছে স্টেট আছে স্ট্যাটিক যেটা হচ্ছে স্থির অবস্থা, আর একটা স্টেট আছে হচ্ছে কাইনেটিক যেটা হচ্ছে চলমান অবস্থা। এবার নিউটন বলছে কোনো একটা অবজেক্ট যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে, তাহলে সেই অবজেক্টটা চিরকাল স্ট্যাটিক কন্ডিশনে থাকবে যদি না আমরা তার উপর ফোর্স জেনারেট করি। কি বললাম? বলছে কোনো একটা অবজেক্ট যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে, তাহলে তার উপর ফোর্স কাজ না করা পর্যন্ত সেটা ইনফাইনাইট টাইমের জন্য স্ট্যাটিক কন্ডিশনেই পড়ে থাকবে। সিমিলারলি একটা অবজেক্ট যদি চলমান অবস্থায় থাকে, মানে একটা গতিবেগ নিয়ে যাচ্ছে, তাহলে সেটা সেই গতিবেগ নিয়েই যেতে থাকবে যতক্ষণ না পর্যন্ত তার উপর আমরা একটা ফোর্স দিয়ে কাজ করতে পারি। ঠিক আছে? তাহলে আমরা কি বুঝলাম যে একটা কাইনেটিক অবজেক্ট একটা কাইনেটিক কন্ডিশনেই থাকবে, আর একটা স্ট্যাটিক কন্ডিশনেই স্ট্যাটিক অবজেক্ট থাকবে যতক্ষণ না পর্যন্ত কি হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা তার উপর ফোর্স জেনারেট করব বাইরে থেকে, রাইট? তাহলে নিউটনের যে ফার্স্ট ল সেটা কি বলছে? গতিশীল বস্তু গতিশীলই থাকবে এবং স্থির বস্তু স্থিরই থাকবে যদি আমরা কোনো ফোর্স প্রদান না করি বা কোনো বল প্রদান না করি। কিন্তু তার অবস্থার পরিবর্তন যদি আমি করতে চাই, অর্থাৎ একটা স্থির অবস্থার একটা বস্তুকে যদি আমি চলমান অবস্থায় পরিবর্তন করতে চাই, বা একটা চলমান অবস্থার বস্তুকে যদি আমি স্থির অবস্থায় আনতে চাই, তাহলে আমাদেরকে ফোর্স ইজ মাস্ট রিকোয়ার্ড, বা বল হচ্ছে অত্যন্ত প্রয়োজনীয় একটা ব্যাপার, রাইট? তাহলে আমি যদি বলি যে ফোর্সের সিগনিফিকেন্স বা বল কি জিনিস, তার ফিজিক্যাল সিগনিফিকেন্স কিন্তু আমরা বুঝতে পেরে গেছি, রাইট? এবার কথা হচ্ছে আমরা ফোর্সের ফিজিক্যাল সিগনিফিকেন্স বুঝে গেছি, এবার আমাদেরকে বুঝতে হবে যে ফোর্স মেজারমেন্ট আমরা করব কি করে। ঠিক আছে? এবার আমি বললাম যে একটা স্ট্যাটিক কন্ডিশন আর একটা কাইনেটিক কন্ডিশন হয়, তাছাড়াও আরো একটা কন্ডিশন হয়, আমি একটু আগেই বলেছি, যেটা হচ্ছে মোমেন্টাম বা ভরবেগ। সেটাকে আমরা কিভাবে লিখি? P = mv, রাইট? এবার কথা হচ্ছে যে ফোর্সকে আমরা তাহলে মেজার করব কি করে। ফোর্সকে মেজার করার একমাত্র ফর্মুলা হচ্ছে ফোর্স ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল উইথ mv/t। মানে ফোর্স মানে হচ্ছে ভরবেগ পরিবর্তনের হার, ভরবেগ পরিবর্তনের হার। এবার আমি একটু চাই এই যে ফার্স্ট ল দিয়ে সেকেন্ড লটাকে একটু এক্সপ্লেইন করতে। প্রথমত, যদি একটা অবজেক্ট স্ট্যাটিক কন্ডিশনে থাকে, তার মানে v কি 0। যদি স্ট্যাটিক কন্ডিশনে থাকে তাহলে v কি 0। এবার কথা হচ্ছে যে আমি ফোর্স দিয়ে তাকে একটা ভেলোসিটি দিয়ে দিচ্ছি, মানে আমি তাকে চলমান করে দিচ্ছি। ফোর্স জেনারেট করছি মানে কি? স্ট্যাটিক অবস্থার পরিবর্তন হবে, তো তার কি চলমান অবস্থায় পরিবর্তন হবে। তো তার প্রথমে ভরবেগ কত ছিল? মাস আছে, ভর আছে, অবশ্যই আছে। এবার তার ভেলোসিটি ছিল 0, মানে সে একটা স্থির অবস্থায় ছিল। এবার তাকে আমি চলমান অবস্থায় পরিবর্তন করছি, তার মানে কি? তার ভরবেগের অবশ্যই পরিবর্তন হচ্ছে। এবার পার টাইম মানে পার সেকেন্ডে কতটা ভরবেগের পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে ফোর্সের মেজারমেন্ট। বুঝতে পারলাম? তাহলে ফোর্স কি? ফোর্স হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এবার এই টার্মটাকে একটু ভালো করে লক্ষ্য করা যাক। ফোর্স মানে আমরা বুঝলাম L
v/t। এবার আমি যদি এটাকে এইভাবে লিখি, নিচে হয়তো বোঝা যাবে না, তাই আমি একটু পাশে লেখার চেষ্টা করছি। পাশে বলতে এই জায়গাটাতেই লেখার চেষ্টা করছি। ফোর্স ইজ ইকুয়াল টু আমরা পেলাম mv বাই হচ্ছে t। আমরা জানি m একটা কনস্ট্যান্ট, একটা মাসের ভর কখনো পরিবর্তন হতে পারে না, এই কথাটা যেমন পুরোপুরি সত্যি নয়। অনেকেই মানে ব্যাপারটা জানবে যে মাসও কিন্তু চেঞ্জ হতে পারে, কিন্তু আমাদের সিলেবাস অ্যাকর্ডিং টু দা ক্লাস 8 আমরা কিন্তু এটা ধরে নিই যে মাসের কিন্তু কোনো রকম পরিবর্তন হয় না। তো মাসকে আমি কনস্ট্যান্ট ধরে নিলাম, তাহলে আমার কাছে কি থাকবে v/t। এবার কথা হচ্ছে আমি জানি না ভেলোসিটি আপন টাইম এটাকে কি বলে, ইজ ইকুয়াল টু অ্যাক্সেলারেশন। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু আমি কি পেলাম, মাস ইনটু অ্যাক্সেলারেশন, রাইট। এবার তোমরা একটু বুঝে নাও যে আমি কেন ফোর্স কনসেপ্টে আসার আগে ভেলোসিটি, সরণ এবং ত্বরণের কনসেপ্টটা এনেছিলাম। তাহলে ফোর্স ইজ ইকুয়াল টু আমাকে লিখতে হবে m ইনটু a। এটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা অফ দ্য ফিজিক্স, ঠিক আছে। ফোর্সকে মেজারমেন্ট করার একমাত্র ফর্মুলা হচ্ছে m ইনটু a। ক্লিয়ার? এবার যদি আমি থার্ড লতে আসি, সেটা নিয়ে আমার বিশেষ কিছু বলার দরকার পড়বে না, যে আমি যদি একটা অবজেক্টকে ফোর্স দিই, সেও সেই ফোর্সটা আমাদেরকে ঘুরিয়ে দেবে। মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি হবে, সবসময় বিপরীত বস্তুতে কাজ করবে এবং তার ভ্যালু কিন্তু সবসময় সমান হবে, ঠিক আছে। হ্যাঁ, তো আমরা ফোর্সের ব্যাপারে অলরেডি ডিসকাস করে নিলাম। আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু mv, মানে হচ্ছে ভরবেগ টাইমের রেসপেক্টে কিভাবে পরিবর্তন হচ্ছে, বা ভরবেগের পরিবর্তনের হারকে আমরা কি বলি, ফোর্স বলি, আমরা সেটা জানি। আর আমরা জানি f ইজ ইকুয়াল টু ma হয়, কিভাবে এসেছে সেটাও আমরা জানি। এবার কথা হচ্ছে যে f এর SI ইউনিট কি, s এর SI ইউনিট হচ্ছে নিউটন। 1 নিউটন ইজ হচ্ছে ফোর্সের একটা ইউনিট। এবার 1 ইউনিটকে আমরা কিভাবে ডিফাইন করতে পারি, এটা একটু ইম্পর্টেন্ট, বিকজ এটা আমি দেখেছিলাম যে ক্লাস 8 এর বইয়ের মধ্যে ছিল। তো নিউটনকে আমি কিভাবে ডিফাইন করতে পারি, বলছে যে মাস, এই মাসকে আমরা কি করব, 1 বানিয়ে দিব, ঠিক। তাহলে 1 কেজি একটা ভরের বস্তুকে, 1 কেজি ভরের একটা বস্তুকে যদি আমি 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে যে ফোর্স আমি পাবো, কি বললাম, 1 কেজি ভরের একটা বস্তুকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ দিতে আমি যে ফোর্সটা জেনারেট করব, যে ফোর্সটা দেব, সেই ফোর্সটাই হচ্ছে 1 নিউটন ফোর্স। আশা করি আমি বোঝাতে পারলাম। এবার আমাদের নেচারে আমরা বিভিন্ন রকম যে কাজগুলো করে থাকি, সেই জায়গাতে আমরা 3 রকম ফোর্স পাই। এবার বিষয়টা হচ্ছে বইয়ের মধ্যে খুব স্পষ্টভাবে এই ফোর্সগুলোর কথা না বলে দিলেও কোন কোন জায়গায় স্প্রিং এর ছবি কিন্তু আঁকা আছে। এবার স্প্রিং এর ছবি আছে মানে আমরা কিন্তু স্প্রিং ফোর্সের ব্যাপারে আলোচনা করছি। সেকেন্ডলি, আমাদের বইয়ের মধ্যে কিন্তু ফ্রিকশন ফোর্সের ব্যাপারে আলোচনা আছে। এবার ফ্রিকশন ফোর্সের ব্যাপারে বুঝতে গেলে আমাদের কিন্তু নরমাল রিঅ্যাকশনের ব্যাপারেও আমাদেরকে কিন্তু জানতে হবে। তাহলে বাকি থাকে কেন টেনশন। টেনশনের আমি একটা ছবি দেখেছি, কিন্তু একটাই ছবি ছিল, ঠিক আছে। এবার টেনশন কোথায় কাজ করে, স্প্রিং ফোর্স কোথায় কাজ করে, আর নরমাল রিঅ্যাকশন কোথায় কাজ করে, এটা এতটুকু জানাটাই কিন্তু ইম্পর্টেন্ট। এর থেকে বেশি কিন্তু আমাদের কোনো মেজারমেন্টের দরকার পড়ছে না। এবার টেনশন একটা দড়ি, সেই দড়ির নিচে একটা মাস ঝোলানো আছে, এটা একটা সিলিং, উপরের সিলিং, সেই সিলিং থেকে একটা দড়ি আমি ঝুলিয়ে দিয়েছি এবং সেখানে m ভরের একটা মাসকে আমি ঝুলিয়ে দিয়েছি। এবার কথা হচ্ছে আমি জানি যে মাসটা এরকম জায়গায় এসে আটকে আছে কেন, মাসটা তো এখানেও থাকতে পারতো, এখানেও থাকতে পারতো, এখানে যখন লাগানো আছে, কিন্তু মাসটা এখানে জেনারেট হয়ে আছে বিকজ মাসটার উপর যে গ্র্যাভিটেশনাল ফোর্স কাজ করছে সেটা এই নিচের দিকে কাজ করছে, এই নিচের দিকে কাজ করছে mg। এবার কথা হচ্ছে এই মাসটা এই দড়িটার উপরও কিন্তু একটা ফোর্স কাজ করছে। এবার সেই ফোর্সটার ডিরেকশন হবে মাস থেকে অপোজিট দিকে, এবং এই দড়ির উপর, কিসের উপর, দড়ির উপর যে ফোর্সটা আমরা পাচ্ছি সেই ফোর্সটার আমরা নাম দিই কি, টেনশন ফোর্স। কি ফোর্স, টেনশন ফোর্স, ঠিক আছে। এবার স্প্রিং ফোর্স তাহলে কি, আমি একটা সিস্টেম আঁকছি, ঠিক আছে, এটা একটা দেওয়াল, এখানে একটা স্প্রিং লাগানো আছে, এটা একটা স্প্রিং। এবার এর সাথে একটা কি আছে, একটা মাস বসানো আছে। কি করলাম, এই মাসটাকে ধরে আমি এদিকে টানতে স্টার্ট করলাম, ঠিক আছে, একটা ফোর্স দিয়ে একে আমি এদিকে টানতে স্টার্ট করলাম। তাহলে কি হবে, এই ফোর্সটা, এই যে স্প্রিংটা, এটাও কি হবে, এদিকে সংকুচিত প্রসারিত হবে। তো এখন কি হবে, প্রসারিত হবে, এইদিকে প্রসারিত হবে। তো এই প্রসারিত হওয়ার জন্য যে ফোর্সটা এই মাসটাকে দিয়েছি, সেই মাসটাও কি করবে, একটা ফোর্স এই স্প্রিংটার মধ্যে জেনারেট করবে। আর এই যে ফোর্সটা জেনারেট করবে এই স্প্রিং এর মধ্যে, সেটাকে আমি কি বলবো, স্প্রিং ফোর্স বলবো, ঠিক আছে। এবার তাহলে নরমাল রিঅ্যাকশন কি, নরমাল রিঅ্যাকশন হচ্ছে একটা প্লেন,
একটা দেওয়াল বা একটা টেবিল, সেই টেবিলের উপর কি হচ্ছে আমি একটা বইকে বসিয়ে রেখেছি। এবার কথা হচ্ছে যে এই বইটার মাস যদি m হয় বা এই একটা ইট, ঠিক আছে, এই ইটটার মাস যদি m হয়, তাহলে এই মাসটাকে কি করছে পৃথিবীর mg দিয়ে নিচের দিকে টানছে, রাইট? এবার এই মাসটাকে যদি পৃথিবী mg দিয়ে নিচের দিকে টানে, তাহলে এই যে দেওয়ালটা বা এই যে টেবিলটা আছে, নিউটনের থার্ড ল ওয়াইজ এও কি করবে, এর উপর একটা ফোর্স জেনারেট করবে না? ক্রিয়া প্রতিক্রিয়া অপোজিট বস্তুর উপর কাজ করে, আমরা সবাই জানি। তাহলে এই যে ফোর্সটা জেনারেট করবে এই বক্সটার উপর, কে করবে? এই দেওয়াল করবে। সেই ফোর্সটাকে কিন্তু আমি বলবো নরমাল রিঅ্যাকশন, ঠিক আছে? তাই এই কনসেপ্টটা ক্লিয়ার হলো। এবার আমরা স্পেশাল একটা কনসেপ্টের উপর যাব, সেটা হচ্ছে ফ্রিকশন। দেখো, ফ্রিকশনের আমাদের সিলেবাসে যে ফ্রিকশন আমরা পেয়েছি, সেই ফ্রিকশন কিন্তু খুব সাধারণ একটা কনসেপ্ট। আমরা সবাই জানি যে একটা টেবিলের উপর বা এই যে এই যে বোর্ডটার উপর আমি যে এইভাবে মুছতে মুছতে আমি একটা ফোর্স জেনারেট করছি। তো কোনো কিছু তো আমাকে অবশ্যই বাধা দিচ্ছে যে আমার হাতটা একটা জায়গায় গিয়ে থেমে যাচ্ছে। এই যে বাধা প্রদান, আমার হাতের ফোর্সের এগেইনস্টে যে বাধা প্রদান করছে এই যে এই সারফেসটা, সেই যে বাধা প্রদানটাই হচ্ছে ফ্রিকশন ফোর্স, রাইট? তো ফ্রিকশন ফোর্সের ব্যাপারে এবার আমরা আলোচনা করব। ফ্রিকশন কি? ফ্রিকশন হচ্ছে ঘর্ষণ বল, ঠিক আছে? এই ঘর্ষণ বল কি আমি এখনই অলরেডি বুঝিয়ে দিলাম, যে আমি যে এইভাবে মুছছি বোর্ডটা, এইভাবে কি করছি আমি একটা ফোর্স জেনারেট করছি, কিন্তু কিছুক্ষণ পরে গিয়ে আমার হাতটা কিন্তু থেমে যাচ্ছে, রাইট? আমি একটা ওই দিক থেকে একটা ফোর্স পাচ্ছি। তো এই যে ওই দিক থেকে ফোর্স যেটা আমার হাতটাকে থামিয়ে দিচ্ছে, যেটা আমার হাতের স্পিডটাকে কমিয়ে দিচ্ছে, সেই ফোর্সটাই হচ্ছে ঘর্ষণ বল। বোঝাতে পারলাম? এবার আমি যদি ঘর্ষণ বলকে ডিফাইন করার চেষ্টা করি বা বোঝার চেষ্টা করি যে ঘর্ষণ বল কি রকম, কারণ আমি এতটুকু বোঝানোর চেষ্টায় আছি বিকজ আমি বইয়ের মধ্যে অলরেডি এই জায়গাটা দেখেছি যে আমাদেরকে ঘর্ষণ বলকে কিন্তু দুই ভাবে ডিফাইন করা আছে। একটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল, ঠিক আছে? এটা হচ্ছে কি বলা হয় স্ট্যাটিক ফ্রিকশন। কি ফ্রিকশন? স্ট্যাটিক ফ্রিকশন। আর একটা হচ্ছে চলমান অবস্থার ঘর্ষণ বল, বা এটাকে কি বলা হয় কাইনেটিক ফ্রিকশন। ঠিক আছে? এবার বিষয়টা হচ্ছে এটা বোঝার জন্য আমি খুব একটা সিম্পল এক্সাম্পল দিচ্ছি। ধরা যাক আমাদের ঘরের মধ্যে, আমাদের ঘরের এটা কি একটা মেঝে, এই ঘরের মেঝের মধ্যে একটা আমাদের কাছে আলমারি আছে, ঠিক আছে? কি আছে? একটা আলমারি আছে, আলমিরা আছে। এবার কথা হচ্ছে যে এই আলমারিটার মাস হচ্ছে m। কি বললাম? এই আলমারিটার মাস হচ্ছে m, বড়তে m। তার মানে এই মাসটা কি করছে, এখানে একটা ফোর্স নিচের দিকে পড়ছে, সেটার ভ্যালু কত? mg। আমরা জানি যে গ্র্যাভিটেশনাল অ্যাক্সেলারেশন g হওয়ার জন্য ফোর্স গুলো কি হয়? g হয়। আমি জানি, এতটুকু হয়তো এর থেকে বেশি আলোচনার দরকার পড়বে না অ্যাবাউট দ্য g। তো কথা হচ্ছে যে মাসটা mg, এটার উপর ফোর্স জেনারেট হচ্ছে বলে কি হচ্ছে আলমিরাটা এখানে দাঁড়িয়ে আছে। এবার বিষয় হচ্ছে আমি যদি এদিক থেকে একটা মানুষ কি হচ্ছে আলমারিটাকে ঠেলার চেষ্টা করছে, কি করছে? ঠেলার চেষ্টা করছে। ফোর্স একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য ফোর্সের কিন্তু ডিরেকশনের ব্যাপারে আমাদেরকে জানতেই হবে। ফোর্স আলমারির যে, এবার বিষয়টা হচ্ছে আমি একটু আগে বলি, এইভাবে বলার থেকে আমি আগে একটু বলার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে একটা আলমারি এখানে রাখা আছে, আমি এবার ওকে ঠেলার চেষ্টা করলাম। আমি খুব ইজিলি প্রথমে ওকে ঠেলতে পেরে যাব? একটা কতজন একটা বড় আলমারিকে এইভাবে ঠেলতে পারবে? খুব কম সংখ্যক। এবার বিষয়টা হচ্ছে যে কি আমাকে বাধা দিচ্ছে যে আমি আলমারিটাকে ঠেলতে পারছি না? তুমি কি বলবে? আলমারির ওজন? এখানেই যে কনসেপ্টটাতে সবার ভুল হয় সেটা আমাকে একটু এক্সপ্লেন করতে হবে। সেটা হচ্ছে যে এই আলমারির ওজনটা তো নিচের দিকে ক্রিয়াশীল। কি বললাম? এই আলমারির ওজনটা তো নিচের দিকে ক্রিয়াশীল। তো এদিকের যে ফোর্সটা, মানে ওকে ওইদিকে পাঠানোর যে ফোর্সটা, সেটাকে ও কিভাবে ব্যালেন্স করতে পারে? ফোর্স ভেক্টর কোয়ান্টিটি, বল একটা ভেক্টর কোয়ান্টিটি, ভেক্টর কোয়ান্টিটি মানে ডিরেকশন আছে। এর যে মানে ওজনের জন্য যে ফোর্সটা, সেটা তো নিচের দিকে ক্রিয়াশীল। তাহলে আমি ওইদিকে যে ঠেলছি, এই ফোর্সটাকে বাধা দিচ্ছে কে? এই ফোর্সটাকে বাধা দিচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল তাহলে কিভাবে কাজ করে সেটা এবার আমাদেরকে জানতে হবে, ঠিক আছে?
এবার কথা হচ্ছে যে আমি আলমারিটাকে ফোর্স করছিলাম, ফোর্স দিচ্ছিলাম, দিয়ে ঠেলার চেষ্টা করছিলাম, ঠিক আছে, ঠেলার চেষ্টা করছিলাম, ওর স্ট্যাটিক কন্ডিশনটাকে আমি একটা কাইনেটিক কন্ডিশনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলাম। এবার করতে করতে কি দেখলাম যে এই অবজেক্টটা তখন এখানে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, রাইট? এবার কেন সে স্থির অবস্থায় দাঁড়িয়ে আছে, কি জিনিস যে তাকে স্থির অবস্থায় দাঁড় করিয়ে রাখছে, সেটা হচ্ছে কি ঘর্ষণ বল। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি তাকে ঠেলছি, তার উপর কি একটা ঘর্ষণ বল কাজ করছে, করছে। তো এই যে তার দাঁড়িয়ে থাকা অবস্থায় তার উপর যে ঘর্ষণ বলটা কাজ করছে তাকে আমরা বলি স্থির অবস্থার ঘর্ষণ বল। আবার একটা বিষয়, আমি একটা খুব জোরে ভাবো আমি পারলাম না, এবার আমার থেকে একজন মোটা খুব মানুষ আসলো যার অনেক বেশি শক্তি, সে কি করলো, আলমারিটাকে একটা ধাক্কা মারলো, ধাক্কা মারলো মানে আলমারিটা সরতে স্টার্ট করবে। এবার কিছুক্ষণ সরে যাওয়ার পর কি হলো, সে স্থির অবস্থায় ছিল, তাকে আমি বল প্রয়োগ করে তাকে আমি গতিশীল অবস্থায় করে দিলাম। এবার তার মানে তার একটা গতিবেগ নিয়ে যাওয়ার কথা, কিন্তু সামান্য গিয়ে সে আটকে যায়। কি কারণে আটকে যায়, আমি তার উপর একটা বেগ দিয়ে দিয়েছিলাম, তারপরেও কি হলো, সে আটকে গেল। কিসের জন্য আটকে গেল, সেই যে তার গতিবেগের অবস্থায় তার উপর যে ফোর্সটা কাজ করছিল, যেটা তাকে বাধা দিচ্ছিল, সেই ফোর্সটা হচ্ছে চলমান অবস্থার ঘর্ষণ বল। তাহলে স্থির অবস্থায় একটা বস্তুকে ঠেলার সময় যখন আমি ঠেলতে পারি না, যখন আমি তাকে একটুও সরাতে পারি না, সেই অবস্থায় বস্তুটার উপর যে ঘর্ষণ বল ক্রিয়া করে সেটা হচ্ছে স্থির অবস্থার ঘর্ষণ বল। কিন্তু আমি একটা বস্তুকে চালিয়ে দিলাম, এবার চলতে 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 একটা সময় গিয়ে সে থেমে গেল, সেই অবস্থায় বস্তুটার উপর যে ঘর্ষণ বলটা কাজ করে সেটা হচ্ছে চলমান অবস্থার ঘর্ষণ বল, ঠিক আছে। এবার তাহলে বলের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেল, ফ্রিকশন ফোর্সের যে কনসেপ্ট সেটাও ক্লিয়ার হয়ে গেল। এবার আমি আসি হচ্ছে যে বিষয়টা পড়ানো, সেটা হচ্ছে লাস্ট পার্ট, সেটা হচ্ছে প্রেসার। প্রেসার, তাহলে প্রেসার কি, প্রেসার হচ্ছে চাপ। প্রেসার কি, প্রেসার হচ্ছে চাপ। এবার এই চাপকে আমি কিভাবে ডিফাইন করতে পারবো, অনেকের মনে হতে পারে না যে বল আর চাপের মধ্যে, কি বললাম, বল আর চাপের মধ্যে ডিফারেন্সটা কি। বিষয়টা হচ্ছে বল আর চাপের মধ্যে ডিফারেন্স এই জায়গাটাতে যে আমি বলকে চাপের আকারে লিখতে পারি বা চাপকে বল দিয়ে ডিফাইন করতে পারি, কিন্তু সামান্য কিছু কন্ডিশনস চলে আসে। ব্যাপারটা হচ্ছে আমি প্রেসার বা ফোর্স এই দুটোর মধ্যে ডিফারেন্সিয়েট করব কি করে। আমি বল দিয়ে একটা অবস্থার পরিবর্তন করি, কিন্তু চাপের যে ফিজিক্যাল সিগনিফিকেন্স সেটা আমি কোথায় পাই, আমার এই হাত, আমার হাতের উপর কেউ এরকম ভাবে প্রেসার দিচ্ছে, কি দিচ্ছে, প্রেসার দিচ্ছে, আমরা বলি প্রেসার দিচ্ছে, আমরা কখনো বলি না যে হাতের উপর বল প্রয়োগ হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, বল প্রয়োগ তো অবশ্যই হচ্ছে, নয়তো তো প্রেসার জেনারেট হতে পারবেই না, কিন্তু আমরা সবসময় বলি প্রেসার দিচ্ছে। কেন, এর পিছনে রিজন হচ্ছে একটাই, যে একটা বল যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর কাজ করে, কি বললাম, একটা বল যখন একটা নির্দিষ্ট ক্ষেত্রফলের উপর কাজ করে তখন তাকে আমরা কি বলি, চাপ বলি। তাহলে প্রেসার ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, প্রেসার ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি ফোর্স আপন এরিয়া, রাইট। তাহলে ফোর্সের ইউনিট হচ্ছে নিউটন, নিউটন, আর এরিয়ার ইউনিট হচ্ছে মিটার স্কয়ার। তাহলে প্রেসারের যে ইউনিট হবে কি হবে, প্রেসারের যে ইউনিট হবে সেটা হবে নিউটন মিটার স্কয়ার, নিউটন পার মিটার স্কয়ার, ঠিক আছে। তাহলে আমরা যে ফার্স্ট চ্যাপ্টারটা স্টার্ট করলাম বল এবং চাপ, সেই চ্যাপ্টারটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার প্রথমে একটা কথা বলে নিই যে প্রথমত আমার চোখের সামনে কেউ বসেনি, তো একটু কোনো কোনো জায়গায় প্রবলেম হয়েছে, আর এটা আমার ফার্স্ট ইউটিউবের পড়ানোর একটা সেশন, তো যদি কোনো প্রবলেম হয় তাহলে আমি ক্ষমা চেয়ে নেব। ধীরে ধীরে আশা করি আমি এই প্রসেসটার সাথে ইভালুয়েট করে যাব, তো পরবর্তী সেশনসগুলো একটু হলেও বেটার হওয়ার চেষ্টায় থাকবে, আমার তরফ থেকে তো অবশ্যই থাকবে। তো নেক্সট দিন আমরা কি স্টার্ট করব, ক্রিয়াশীল বল উইদাউট টাচ, মানে উইদাউট টাচ যে ফোর্সগুলোর ব্যাপারে আমরা বললাম সেই ফোর্সগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে এই সেশনটা আজকের জন্য এখানেই শেষ হচ্ছে, টাটা।